আমাদের এখনের আলোচনার বিষয় হচ্ছে পরিচ্ছেদ ১৭, যেটাতে আছে শব্দের শ্রেণীবিভাগ। এই পরিচ্ছেদটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি এখান থেকে প্রশ্ন হয় বেশি। ওকে, জাস্ট এখানে কিন্তু বোঝার অনেক কিছু নাই। এখানে কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? তোমরা সায়েন্স, বায়োলজি ইত্যাদিতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে অনেক কিছু হচ্ছে মনে রাখো, মুখস্থ রাখো, তাই না? তো এই জায়গাতে শব্দের শ্রেণী বিভাগে তোমাকে কয়েকটা জিনিস একটু মেমোরাইজ করতে হবে এবং সেটা ইজিলি সুন্দরভাবে ইন্টারেস্টিং ওয়েতে আমি তোমাদেরকে হেল্প করব মেমোরাইজ করতে বা মনে রাখার জন্য। এখন বাংলা শব্দ ভাণ্ডার। বাংলা শব্দ ভাণ্ডার বলতে আসলে আমরা কি বুঝি? মানে ভাণ্ডার বলতে যেখানে কোনো কিছু রাখা হয়। ঠিক আছে? তো ধরো এখন ধানের ভাণ্ডার হতে পারে, ফসলের ভাণ্ডার হতে পারে যেখানে ধান বা ফসল এগুলো হচ্ছে জমিয়ে রাখা হয় বা স্টোর করে রাখা হয়। তো আমাদের অনেক শব্দ আছে, তাই না? আমাদের বাংলা ভাষায় কিন্তু অনেক শব্দ আছে। এই শব্দগুলা একসাথে হচ্ছে আমাদের বাংলা শব্দ ভান্ডার গঠন করে। এখন ওই যে তোমাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম না? যে ভাইয়া দেখো মানুষকে হচ্ছে আমরা বিভিন্নভাবে হচ্ছে ভাগ করতে পারি। মানুষের উচ্চতা, মানুষের গায়ের রং, চোখের রং, চুলের রং। তো সেরকম বাংলা শব্দ ভান্ডারকে এরকম কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে হচ্ছে ভাগ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে কি তোমার উৎস বিবেচনায় উৎস বা হচ্ছে অরিজিন সোর্স তোমরা যেটাই বলো না কেন। তো এই শব্দটা কোত্থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো? এখন এই প্রশ্নটা কেন আসে? কারণ হচ্ছে আমাদের সব শব্দ কিন্তু আমাদের নিজেদের না। আমরা বাংলা ভাষায় অনেক শব্দ ব্যবহার করি যেই শব্দগুলা আসলে ধরো হচ্ছে অন্য জায়গা থেকে এসেছে বা পুরাতন উৎস থেকে এসেছে। ঠিক আছে? একটু নতুন কিছু শব্দ আছে। সবকিছু মিলায় হচ্ছে আমাদের শব্দ ভান্ডারটা। ওকে? তো উৎস বিবেচনায় ধরো হচ্ছে এখন তোমাকে যদি বলা হয় যে তোমার বাবার অর্থের উৎস কি? তুমি বলবা যে আমার বাবার অর্থের উৎস হচ্ছে চাকরি বা ব্যবসা। মানে কোন জায়গা থেকে আসছে, সোর্সটা আসলে কি? ওকে। তারপরে আছে হচ্ছে আমাদের গঠন বিবেচনায়। গঠন মানে হচ্ছে শব্দটা কিভাবে গঠিত হয়। শব্দটা কিভাবে গঠিত হয়। হ্যাঁ, মৌলিক শব্দ না সাধিত শব্দ, মানে শব্দের স্ট্রাকচারটা। আমাদের শরীর মানে মানুষের হিউম্যান বডি যেরকম গঠিত হয় বিভিন্ন জিনিসপত্র দিয়ে, ঠিক আছে? প্রোটিন আছে, পানি আছে, অনেক কিছু আছে। তো সেরকম শব্দের গঠন আমরা জানবো এবং হচ্ছে পদ বিবেচনায়। এই পদ বিবেচনাটা আসলে কি জানো? আমরা যে ইংরেজিতে শিখেছি না যে পার্টস অফ স্পিচ এগুলা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ইত্যাদি হচ্ছে আমাদের ছিল। তো বাংলাতেও হচ্ছে এরকম কিছু জিনিসপত্র আছে। বাংলাতেও এরকম কিছু জিনিসপত্র আছে আমরা ভাগ করতে পারি বাংলা শব্দগুলাতে। তো চলো আমরা হচ্ছে উৎস বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগটা দেখি। উৎস বিবেচনায় আমরা ৪ ভাগে ভাগ করব। মনে রাখবা আমরা কয় ভাগে ভাগ করব? আমরা হচ্ছে উৎস বিবেচনায় ৪ ভাগে হচ্ছে ভাগ করব প্রথমটা। তো উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডারকে ৪ শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে। তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। ওকে, সিম্পল এই কয়টা তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এখন কোনটা দিয়ে আসলে কি বোঝায় সেটা আমরা আলোচনা শুরু করলে বুঝবো। তো এর মধ্যে তৎসম আর তদ্ভব শ্রেণীকে নিজস্ব উৎসের এবং দেশি বিদেশি শ্রেণীকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়। এখন দেশি শব্দ তোমাদের মনে হতে পারে যে এটা তো ভাই দেশি বলতে আমাদের নিজেদের শব্দকে বোঝানো হচ্ছে না। না, ব্যাপারটা হচ্ছে এরকম না। দেশি শব্দ বলতে আমাদের নিজেদের শব্দ, ব্যাপারটা এরকম না। এটা অন্য কিছু বোঝায়, সেটা আমরা দেখব ৩ নম্বরেই। তো এখানে কতগুলো আছে দেখো, ৪ টার মধ্যে ২ টা হচ্ছে আমাদের নিজস্ব উৎস। মানে এটা হচ্ছে আমাদের নিজেদের সোর্স থেকে আসছে। আমাদের নিজেদের সোর্স মানে হচ্ছে আমরা তো এই জায়গাতে বাংলাদেশ হয়েছে ১৯৭১ সালে। কিন্তু এর আগেও বাঙালি ছিল। এই ভূখণ্ডে মানুষজন বসবাস করছে। ভূখণ্ড মানে হচ্ছে এই জায়গাটা। ধরো হচ্ছে বাংলাদেশ, তারপর হচ্ছে তোমার ভারতের অংশবিশেষ মিলায়, পাকিস্তানের অংশবিশেষ মিলায় এই সবকিছু একটা জায়গা। এই জায়গাতে হচ্ছে অনেক আগে থেকে মানুষজন ছিল। তারা বিভিন্ন ভাষা ব্যবহার করছে, তাই না? তো এই ভাষাগুলা ধরো আজ থেকে ১০০০ বছর আগে যেরকম ছিল, বর্তমানে কিন্তু এরকম নাই। তোমরা যে বিভিন্ন জেনজি ওয়ার্ড ইউজ করো, ঠিক আছে? তো এগুলা কি আগে ছিল না? এগুলা কিন্তু কয়েকদিন পরে নরমালি আমরা ইউজ করব। ভাষার মধ্যে এগুলা ব্যবহার হবে। তো এই যে ধরো মানে এই যে নিজস্ব উৎস, নিজস্ব মানে নিজেদের উৎস, নিজেদের সোর্স। ওকে? তো এই তৎসম এবং তদ্ভবটাকে নিজেদের সোর্স ধরা হয়। মানে এটা হচ্ছে আমাদের এই জায়গার থেকে হচ্ছে আসছে। এই জায়গার ভাষা থেকে হচ্ছে আসছে। ওকে? আরেকটা হচ্ছে দেশি আর বিদেশিকে আগন্তুক। আগন্তুক মানে যে বাইরে থেকে আসছে। আগন্তুক মানে যে বাইরে থেকে আসছে, বুঝছো? মানে যে হচ্ছে আমাদের ঘরের লোক না, আমাদের অতিথির মতো। তো দেশীয় বিদেশিকে আগন্তুক উৎস হিসেবে গণ্য করা হয়। মানে ২ টা আলাদা ভাগ আমরা করি। এখন চলো আমরা দেখি যে এখানে তৎসম শব্দ আসলে কোনগুলা। তৎসম শব্দ বোঝার সময় আমাদেরকে ২ টা জিনিসের ব্যাপারে একটু বুঝতে হবে। সেটা এই জায়গাতেই লেখা আছে দেখো।
প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে। এখন প্রাচীন ভারতীয় আর্য ভাষা নামটা থেকেই বুঝতেছো যে এটা অনেক প্রাচীন ভাষা, অনেক আগের। ঠিক আছে? যেমন ডায়নোসরদেরকে আমরা প্রাচীন বলি। তো এত আগের না, মোটামুটি খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব মানে আজ থেকে ২০২৬ বছর আগের সময়টাকে খ্রিস্টপূর্ব বলা হয়। হ্যাঁ? তো যীশু খ্রিস্টের জন্মের পর থেকে হচ্ছে খ্রিস্টাব্দ ধরা হয়। ওকে? তো এখন এই যে ধরো যীশু খ্রিস্ট, এখন খ্রিস্টানরা যীশু খ্রিস্ট জানে, আমরা মুসলমানরা অন্য কিছু বিশ্বাস করি। এটা এটা আসলে এই জায়গার আলোচনার বিষয় না। তো প্রাচীন ভারতীয় আর্য ভাষা মানে ওই যে প্রাচীন আমলের ভাষা ছিল। মানে আমাদের এই জায়গার মানুষজন আজ থেকে তোমার হচ্ছে মনে করো ২-৩ হাজার বছর আগে যে ভাষায় কথা বলতো আমরা ধরে নিতে পারি। সময়টা অত বেশি এই জায়গাতে ফোকাস করতেছি না। এটা জিকে ক্লাস না। ওকে? তো প্রাচীন ভারতীয় আর্য ভাষা হচ্ছে ওই প্রাচীনকালে আর্য জাতি হচ্ছে এই ভূখণ্ডে বসবাস করত। ওকে, আর্য জাতি মানে জাতির নাম হচ্ছে আর্য, যেমন বাঙালি জাতি, জার্মান জাতি, জাপানিজ জাতি, সেরকম আর্য জাতি ছিল। ঠিক আছে? তো এই আর্য জাতিরা যে ভাষায় কথা বলতো সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তো এই তৎসম শব্দ নিয়ে আমরা আলোচনা করতেছি। এই তৎসম শব্দগুলা সেই প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত। কি? এটা হচ্ছে তোমার বিবর্তিত। বিবর্তিত মানে ওই প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে এই শব্দগুলাই, তৎসম শব্দগুলা এসেছে, আমাদের ভাষায় জায়গা করে নিয়েছে। এবং এইসব যেসব বাংলা শব্দের লিখিত, ঠিক আছে, বিবর্ত যেসব বাংলা শব্দ, মানে এখন তো এগুলো বাংলা শব্দ, তাই না? আমরা হচ্ছে বাংলা ভাষায় এই শব্দগুলা ব্যবহার করি, তাই এগুলো বাংলা শব্দ। তো এই যেসব বাংলা শব্দ, যেই বাংলা শব্দগুলার লিখিত চেহারা কিরকম, লিখিত মানে লেখা, মানে হচ্ছে এই যে ওয়ার্ডগুলা লিখে রাখছে না, এই লিখিত চেহারাটা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ, সংস্কৃত ভাষার শব্দের মতো। অনুরূপ মানে হচ্ছে মতো, সেগুলাকে তৎসম শব্দ বলে। এখন সংস্কৃত ভাষা কি? সংস্কৃত ভাষাটা এরকম একটা প্রাচীন ভাষা যেখান থেকে বাংলা ভাষা এসেছে। এবং এই ভাষায় ধরো হচ্ছে হিন্দু ধর্মের যেই ধর্মগ্রন্থগুলা, যেমন বেদ, গীতা, বেদের মধ্যে ঋগ্বেদ, এগুলা হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল, মানে অনেক আগের, অনেক পুরাতন ভাষা। তো ব্যাপারটা হইতেছে কি, যে ও আসছে এক জায়গা থেকে, তৎসম শব্দগুলা, এবং ওকে লেখার পর লিখিত চেহারাটা দেখতে আরেকজনের মতো লাগে, এরকম ডেফিনেশন যেসব শব্দের আছে সেগুলোকে আমরা তৎসম শব্দ বলবো। কি শব্দ? তৎসম শব্দ। আবারও বুঝি, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারাটা সংস্কৃত ভাষার শব্দগুলার মতো বা অনুরূপ মানে হচ্ছে মতো, ওকে, সেগুলাকে তৎসম শব্দ বলে। এখন তৎসম শব্দের এক্সাম্পল গুলা এই জায়গাতে আমাদের গুরুত্বপূর্ণ। তৎসম শব্দের এক্সাম্পল গুলা হচ্ছে আমরা কেমনে মনে রাখবো? ঠিক আছে? তৎসম শব্দের এক্সাম্পল বা হচ্ছে উদাহরণগুলা মনে রাখবা এইভাবে, যে প্রকৃতিতে আশেপাশে তাকাবা। ঠিক আছে? এই জগৎ, পৃথিবী, যেমন ধরো হইতেছে পৃথিবী, ঠিক আছে? যে পৃথিবীতে আমি আছি, মাথার উপরে হচ্ছে আকাশ, পাশে পাশে হইতেছে একটা গাছ, এই গাছটা একটা গ্রহের মধ্যে আছে, যে গ্রহটা হচ্ছে পৃথিবী। তো এরকম ভাবে আমরা মনে রাখবো। আমরা ছন্দ বা একটু কাহিনী, একটু স্টোরি দিয়ে মনে রাখবো। পড়াশোনা যখন একটু ছন্দ বা একটু কাহিনী দিয়ে মনে রাখবো, তখন পড়াশোনাটা অনেক সহজ হয়ে যায়। বুঝতে পারছো? তো দেখো, এই জায়গাতে যেমন হচ্ছে এই পৃথিবী, এই পৃথিবীটা হইতেছে একটা গ্রহ, এই পৃথিবী গ্রহের ভিতরে আছে হচ্ছে একটা গাছ, সেই গাছের নিচে আমি দাঁড়ায় আছি, গাছের নিচে দাঁড়ায় আমি আকাশের দিকে তাকাইলাম, পৃথিবী, গ্রহ, বৃক্ষ, ঠিক আছে, আকাশ হয়ে গেল। তৎসম শব্দ আমাদের জানা। তো এভাবে আমরা সহজে মনে রাখতে পারি। তোমাদের এই ওয়ার্ডগুলা মনে না থাকলেও ভাইয়া এখন যেটা বলছে এটা কিন্তু মনে থাকবে ইজিলি, একদম মাথার মধ্যে গেঁথে রাখা হয়েছে। তোমার ব্রেনকে বলতেছি আমি, এটা মনে রাখতে হবে। ওকে, ব্রেন কিন্তু ইন্টারেস্টিং জিনিসপত্রই মনে রাখে। ওকে, তো এখন এই সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে আমরা মানে রিসেন্ট টাইমে কিছু শব্দ মনে করো যে তৈরি করে নিছি। ওকে, সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দ তৎসম শব্দের মধ্যে পড়ে। এখন পারিভাষিক শব্দগুলো আসলে কি? পারিভাষিক শব্দ হইতেছে, ধরো আমরা অন্য ভাষার একটা শব্দ দেখে আমাদের কাছে খুব ভাল লাগলো। ওকে, অন্য ভাষার একটা শব্দ দেখে আমাদের কাছে খুব ভাল লাগলো, মনে হলো যে আসলে এই শব্দটা তো অনেক কুল, এটা আমার দেশে ব্যবহার করলে, আমার ভাষায় ব্যবহার করলেও কুল লাগবে। তো আমি কি করলাম, ওর কাছ থেকে শব্দটা কপি কইরা নিজের মতো একটা বানায় নিলাম। সেগুলো হচ্ছে তোমার পারিভাষিক শব্দ। বুঝতে পারছো? যেমন এই যে এখানে যে পারিভাষিক শব্দগুলো আছে, অধ্যাদেশ, অধ্যাদেশ এটার ইংরেজি হচ্ছে অর্ডিন্যান্স। ওকে, তারপর গণপ্রজাতন্ত্রী, এটার ইংরেজি হচ্ছে পিপলস রিপাবলিক। মহাপরিচালক, জেনারেল ম্যানেজার, ঠিক আছে, বা হচ্ছে তো হ্যাঁ জেনারেল ম্যানেজারই বলা যায়, সচিবালয়, সেক্রেটারিয়েট, এই শব্দগুলা ইংরেজি ভাষা থেকে আসছে, এগুলাকে আমরা বাংলায় নিজেদের মতো করে বানায় নিছি। তো সেটাকে আমরা বলতেছি পারিভাষিক শব্দ। এবং এই পারিভাষিক শব্দগুলা সংস্কৃত গ্রামার, আমরা যে বাংলা ব্যাকরণ পড়তেছি, সংস্কৃত ভাষার একটা ব্যাকরণ ছিল, গ্রামার ছিল। গ্রামার কি? ভাষা ব্যবহারের নিয়ম। তো সেটা অনুযায়ী এই তোমার শব্দগুলাকে তৈরি করা হয়েছে বিধায় আমরা এগুলাকেও হচ্ছে কি শব্দ বলবো?
তৎসম শব্দ বলবো, গেল তৎসম শব্দ। তারপরে আসে হচ্ছে আমাদের তদ্ভব শব্দ। তদ্ভব শব্দগুলাও প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকেই বিবর্তিত, কিন্তু এগুলা ধরো হচ্ছে ওই যে আমরা একটু আগে দেখছিলাম না যে এগুলার লিখিত চেহারা, তৎসম শব্দের লিখিত চেহারা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দের মতো, এগুলো এরকম না। এদের লিখিত চেহারা হচ্ছে ইউনিক, ওদের লিখিত রূপটা ইউনিক। মানে কি, ওদেরটা একদম আলাদা, ওইটা কাউকে কপি করে করা হয় নাই, বা হচ্ছে দেখতে অন্য কারোর মতোই লাগে না, অন্য কারোর মতো লাগে না, দেখলে মনে হয় যে এটা ইউনিক। ইউনিক তো বুঝোই, মানে অনন্য আর কি, অন্য কারোটার মতো না, অন্য কারোর কাছে কপিও করে না। তো তদ্ভব শব্দ আর তৎসম শব্দের তফাৎ এই জায়গায়, দুইটাই প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত হয়েছে, এবং এইসব শব্দগুলা বাংলায় একেবারেই স্বতন্ত্র। ঠিক আছে, এই তদ্ভব শব্দগুলো একেবারেই স্বতন্ত্র, এগুলোর ব্যবহার স্বতন্ত্র। আমরা নর্মালি সচরাচর যেসব ভাষা বা যেসব শব্দ ব্যবহার করি ম্যাক্সিমামই তদ্ভব শব্দ বলতে গেলে। যেমন তোমরা এই জায়গাতে দেখবা যে এখানে এক্সাম্পল দেওয়া আছে। এখন এইটা আমরা কিভাবে মনে রাখবো? এই যে দেখো, এখন যে এতক্ষণ যে ক্লাসে যে আমি পক পক করলাম, কিচ্ছু মনে থাকবে না, মনে থাকবে একটা কথা যে তদ্ভব শব্দের এক্সাম্পল দিতে গিয়ে, তদ্ভব শব্দের এক্সাম্পল দিতে গিয়ে ভাইয়া বলেছে এগুলা হচ্ছে তোমার শরীরের অঙ্গের নাম আর পশু পাখির নাম। শরীরের অঙ্গের নাম আর পশু পাখির নাম, পড়াশোনা বোঝার জায়গা থেকে বের হয়ে আসছি, এখন হচ্ছে কি পরীক্ষার হলে যাতে সঠিকটা আমরা উত্তর করতে পারি সেই জায়গাতে আমি আসি, বুঝছো? তো ভাইয়া কি বলছে? ভাইয়া বলছে এগুলো হচ্ছে পশু পাখির নাম আর তোমার শরীরের অঙ্গের নাম। কিরকম চলো দেখি। হাত, পা, কান, নাক, জিভ, দাঁত শরীরের অঙ্গ। হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির জীবজন্তুর নাম বা প্রাণীর নাম। হয়ে গেল তদ্ভব শব্দ, ভেবে মনে রাখবা। তৎসম শব্দ কি বলছিলাম? যে পৃথিবী নামক একটা গ্রহ আছে, সেই গ্রহতে একটা বৃক্ষ আছে, বৃক্ষের নিচে দাঁড়ায় আমি আকাশের দিকে তাকায় আছি। এই তো হয়ে গেল। আর বাদ বাকিগুলো উপরে যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে একটা পারিভাষিক শব্দ। আর তদ্ভব শব্দতে পারিভাষিক শব্দর কোনো প্যাচাল নাই। ওকে, দেশি শব্দগুলো দেখো। এখন তোমাদেরকে বলছিলাম না যে দেশি শব্দ তোমরা মনে করতেছো দেশি মানে আমাদের নিজেদের শব্দ হওয়ার কথা, এটা কেন আগন্তুক উৎসের হবে? আগন্তুক উৎস মানে বাইরে থেকে যেটা আসছে। চলো এটাকে হচ্ছে আগে বুঝি। দেশি শব্দগুলা হচ্ছে এমন শব্দ, যেই শব্দগুলা ধরো হচ্ছে আমাদের তো এই ভূখণ্ডটা অনেক বিশাল, তাই না? তো এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় আসছে, যারা আসলে বাঙালি না, যারা বাঙালি নয়, কিন্তু তারা এখানে এসে বসবাস করছে বিভিন্ন কাজে। তারা হচ্ছে কৃষি কাজের জন্য বা ব্যবসায়িক কাজে, বাণিজ্যের কাজে তারা হয়তো এই জায়গাতে আসছিল জীবিকার সন্ধানে, বা এই জায়গার পরিবেশ ভালো, এটা ভালো। আর তো মরুভূমি তো নাই আমাদের এই জায়গায়, তাই না? অ্যাটলিস্ট পানি আছে, তারপর তো বৃষ্টি হয়, আজকে হয়েছে মাশাল্লাহ। তো এই সবকিছু মিলায় তারা হয়তো এই জায়গায় আসছে। তো আসার পরে কি হইছে, তারা তো নিজেদের কিছু ভাষা ছিলই তাদের, তাই না? তাদের নিজস্ব ভাষা ছিল। তো আমাদের দেশের মানুষ এইসব মানুষের সাথে, নতুন মানুষগুলোর সাথে চলতে চলতে, এই নতুন মানুষগুলা যারা হচ্ছে আমাদের নিজেদের লোক না, অন্য জায়গা থেকে আসছে, তাদের কিছু শব্দ আমরা কপি করে নিছি। মানে এটা কিন্তু আসলে কপি করা বা চুরি না, এটা হয়ে যায় একসাথে চলতে চলতে, শত শত বছর ধরে মিক্সড আপ হয়ে যায়। বুঝতে পারছো? যেমন এখন আমরা ধরো কথায় কথায় ইংরেজি বলি, হিন্দি বলি, কেন? আগে তো এরকম হতো না। ওকে, এখন এটা অভ্যাস হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে আমাদের কাছে। তো এই শব্দগুলাকে তোমার আমরা বলবো দেশি শব্দ। দেখো, বাংলা অঞ্চলের আদিবাসী অনেক আগে থেকে যারা আছে, ঠিক আছে, জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এরা হয়তো বাঙালি না, ঠিক আছে। তো এগুলাকে দেশি শব্দ বলে, যেমন কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেকি, ঠিক আছে। এগুলাকে সুন্দর মতো নিজের মতো একটা ছন্দ বানায় হচ্ছে মনে রাখবা, নিজের মতো একটা ছন্দ বানায় মনে রাখবা, কারণ এখানে তোমাকে আমি ছন্দ বানায় দিলে তোমার পছন্দ নাও হইতে পারে। যেই জায়গায় পছন্দ হবে সেই জায়গায় বলে দিব। বিদেশি শব্দ, ঐতিহাসিক কারণে বিভিন্ন জায়গার মানুষ এই জায়গাতে আসছে, বুঝতে পারছো? ধরো এই জায়গাতে ইংরেজরা আসছে, ওলন্দাজরা আসছে। ওলন্দাজ কারা? ওলন্দাজ হচ্ছে ডাচ। ডাচ মানে কারা জানো? নেদারল্যান্ডের নাম শুনছো না? নেদারল্যান্ডস। তো নেদারল্যান্ডস, তোমরা যারা ফুটবল খেলা দেখো তারা নেদারল্যান্ডস চিনো। ওকে, পিঙ্ক কালারের, সরি পিঙ্ক, অরেঞ্জ কালারের জার্সি পরে। ওকে, তো এখন এই নেদারল্যান্ডস যারা আর্জেন্টিনার সাপোর্ট করো, তারা নেদারল্যান্ড আরো ভালো মতো চিনো, তাই না? তো নেদারল্যান্ডে হারাই তো হইতেছে গতবার, আর্জেন্টিনা সেমিফাইনালে উঠলো। ওকে, তো এই যে ডাচ, ওলন্দাজ বা হচ্ছে টার্কিশ, তুর্কি যারা, হ্যাঁ, হিন্দি বা হচ্ছে ইন্ডিয়ান যারা, তারা কিন্তু আমাদের এইসব মানে আমাদের দেশে আসছে বাণিজ্যিক কারণে। ইউরোপ থেকে মানুষজন আসছে, এখানে বাণিজ্য করছে, তারপর হচ্ছে উপনিবেশ স্থাপন করেছে। ব্যবসায়িক কারণে অনেক মানুষ যারা ব্যবসায়ী বণিক তারা আসছে। তো তারা এসে কিন্তু এই জায়গাতে থাকছে অনেকদিন, এমন না এসে চলে গেছে। তো অনেকে আছে এই জায়গাতে আবার তোমার বসতি স্থাপন করেছে, অনেকে পরিবার হইছে এই জায়গাতে। তো তাদের শব্দগুলোও না কিছু আমাদের ভাষার সাথে মিলে গেছে, সেগুলোকে আমরা বলবো বিদেশি ভাষা, বিদেশি শব্দ। ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তঃসম্পর্ক তৈরি হওয়ায়, আন্তঃসম্পর্ক মানে দুইটা দেশের মধ্যে যে সম্পর্ক, হ্যাঁ, আমার দেশ থেকে তুমি
প্রোডাক্ট নিয়ে যাও, তোমার দেশ থেকে কিছু প্রোডাক্ট এনে ওই জায়গায় সেল করো। ওকে, এরকম। তো আগে সবকিছু বাণিজ্যের ভিত্তিতে হইতো, বেচা কেনা, পোর্ট, ঠিক আছে, বন্দরে এসে জাহাজ থামতো, জাহাজ থেকে হচ্ছে জিনিসপত্র নামানো হতো, তারপর আবার জাহাজে নতুন মাল তোলা হতো। তো এই শব্দগুলাকে আমরা, যেই শব্দগুলা মানে দেশের বাইরের মানুষের ভাষা কিন্তু আমাদের বাংলা ভাষায় এটা স্থান করে নিয়েছে, সেগুলোকে আমরা বিদেশি শব্দ বলি। এসব বিদেশি শব্দের মধ্যে কি শব্দ আছে? আরবি শব্দ আছে, ফার্সি আছে। ফার্সি মানে হচ্ছে পার্সিয়ান, ঠিক আছে, পার্সিয়ান ওই জায়গাটার শব্দ। কারণ পার্সিয়া বলতে এই যে বর্তমানে যে ইরানে যুদ্ধ চলতেছে, ইরান ইরাক, এই জায়গাটাকে হচ্ছে তোমার বোঝায়, ঠিক আছে। ইরান বা ইরাকের জায়গাটা, একটা জোনটাকে হচ্ছে পার্সিয়া বলা হয়। এটা অনেক প্রাচীন একটা টার্ম। ওকে, এটা একটা এম্পায়ার ছিল। এম্পায়ার মানে একটা সাম্রাজ্য ছিল, খুবই শক্তিশালী সাম্রাজ্য ছিল, পরে আস্তে আস্তে ভেঙে গেছে, যুদ্ধ করছে, অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তো এই যে ফার্সি শব্দ, ঠিক আছে, ফার্সি শব্দ, তারপর ইংরেজি শব্দ, পর্তুগিজ শব্দ, ফরাসি হচ্ছে ফ্রেঞ্চ, ফ্রান্সের মানুষের ভাষার শব্দ, ওলন্দাজ তো মাত্র বোঝালাম তোমাদেরকে, ডাচ, নেদারল্যান্ডস, ওকে, তুর্কি, তুরস্কের মানুষের ভাষা, হিন্দি, ইন্ডিয়ার মানুষের ভাষা। তো দেখো, এরকম শব্দগুলা লিস্ট এই জায়গাতে আছে, এবং এটা হইতেছে আমাদের একটা হটপট। হটপট মানে এখান থেকে প্রশ্ন অনেক হবে, এখান থেকে প্রশ্ন অনেক হবে। এখন চলো এগুলাকে সহজ করে দিই তোমাদের জন্য। এখন তুমি বলতে পারো যে ভাইয়া অনেক শব্দ আছে, এখন এত শব্দ কিভাবে মনে রাখবো, তোমাদের জন্য সহজ করে দেই। তো এখানে দেখো, আরবি শব্দগুলা ফার্স্টে আমরা দেখব। আরবি শব্দ অনেকগুলাই কিন্তু আমরা চিনি, আরবি শব্দ কিন্তু অনেক চিনি, কারণ আমরা যারা ইসলাম ধর্মের আছি, ঠিক আছে, মুসলমান যারা আছি, তারা আরবি শব্দের সাথে মোটামুটি পরিচিত। যেমন আল্লাহ, হারাম, হালাল, হারাম হালাল, হারাম হালাল বলতে আসলে যারা অন্য ধর্মের আছো, মুসলমানরা তো বুঝোই, যারা অন্য ধর্মের আছো তাদের জন্য বলি, হারাম মানে হচ্ছে প্রহিবিটেড, মানে প্রহিবিটেড, যেটা করা যাবে না, মানে আমাদের ধর্মে যেটা না করা আছে। যেমন অ্যালকোহল কনজাম্পশন, মদ খাওয়া, এটা হারাম, করা যাবে না, ঠিক আছে। হালাল মানে যেটা করা যাবে, রাইট, আর কি, প্রহিবিটেড না। তারপর হচ্ছে হজ, আরবি শব্দ, জাকাত, আরবি শব্দ, ঈদ, আরবি শব্দ। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম হয় না, বুঝছো? এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম হয় না, বাকিগুলা মনে থাকে না, বাকিগুলা মনে থাকে না। এখন যারা অন্য ধর্মের আছো, হজ হচ্ছে, ধরো হিন্দু ধর্মের যারা আছো, তোমরা তীর্থযাত্রা করো না, তীর্থে যাত্রা, পবিত্র স্থানে যাত্রা, সেরকম আমাদেরও এই ইসলাম ধর্মে হজ আছে, যেখানে আমরা মক্কা মদিনায় যাই, আমাদের কিছু হচ্ছে বিশেষ কাজ আছে, এগুলো সম্পন্ন করার মাধ্যমে হচ্ছে আমরা হজ সম্পন্ন করি। মানে এটা ধর্মের উদ্দেশ্যে পবিত্র স্থানের যাত্রা বলতে পারো তুমি। জাকাত হচ্ছে যে ট্যাক্স দেই আমরা, ট্যাক্সের মতো ইসলামী মানে নিয়মের শরিয়া অনুযায়ী জাকাত হয়, সম্পদের একটা অংশ প্রতি বছর দান করে দেওয়া লাগে, ঠিক আছে। এটা যারা অন্য ধর্মের আছে তাদের জন্য বুঝালাম। এখন এই যে উকিল, কলম, নগদ, বাকি, আদালত, এই শব্দগুলাকে আমি কিভাবে মনে রাখবো, এই শব্দগুলাকে আমি কিভাবে মনে রাখবো, চলো এখন হচ্ছে আমরা একটু চিন্তা করা শুরু করি, ঠিক আছে। কি করব, আমরা একটু চিন্তা করব, চলো দেখি কি আছে, নোটে চলে যাই। ফার্স্টে হচ্ছে একটু কলম পিক করি, দেখি তো কোনো রিফ্লেকশন পড়তেছে কিনা, না পড়তেছে না। দেখো কি কি আছে, উকিল, কলম, নগদ, বাকি, আদালত। উকিল, কলম, নগদ, বাকি, আদালত। তো আমরা এখন আরবি শব্দগুলা সহজে মনে রাখবো, ঠিক আছে, আরবি শব্দগুলা সহজে মনে রাখবো। তো এখানে উকিল, নগদ, বাকি, কলম, আদালত ইত্যাদি ছিল। তো চলো আমরা একটা মানে কাহিনী বানাই। নগদ ও বাকি অর্থের মামলায় আদালতে উকিল কলম ধরলেন। কি আসে, কলম ধরলেন, হয়ে গেল, ধরলেন, ঠিক আছে। এটাকে যদি আর একটু সুন্দর করে দেই, ধরলেন, ওকে, হয়ে গেল। কিভাবে হয়ে গেল, চলো আমরা দেখি যে শব্দগুলো আমাদের মনে থাকবে না সেই শব্দগুলো এখানে আছে কিনা। কি কি শব্দ ছিল দেখো এই জায়গাতে, উকিল, কলম, নগদ, বাকি, আদালত। উকিল, কলম, নগদ, বাকি, আদালত। উকিল, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কলম, তারপর নগদ, বাকি, তারপর হচ্ছে তোমার এই যে আদালত, হয়ে গেল। মানে তুমি চিন্তা করো যে নগদ বাকি কোনো একটা অর্থ বা টাকা পয়সা রিলেটেড কোনো একটা মামলা হয়েছে, এই মামলাটা কোর্টে গিয়েছে, আদালতে গিয়েছে, আদালতে এখন তোমার ধরো হচ্ছে মামলা মোকদ্দমা, ওই যে আছে না জিওর অনার, এই সাইড ওই সাইড বলে, তো সেই জায়গাতে উকিল আছে। উকিল কি করে, উকিল হইতেছে মনে করো যে অ্যাডভোকেট, যে হচ্ছে মানে তোমার কোন একটা পার্ট মানে পক্ষকে হচ্ছে সাপোর্ট করে, যে আমার মক্কেল এরকম করে নাই, সে হচ্ছে নির্দোষ বা সে হচ্ছে দোষী, এরকম। তো উকিল হইতেছে কলম ধরলো আদালত, এটা মনে রাখা ইজি।
নগদ বাকি অর্থের মামলায় আদালতে কলম ধরলেন উকিল, বা উকিল কলম ধরলেন, যেভাবেই হচ্ছে মনে রাখতে চাও মনে রাখতে পারো। সিম্পল। আরবি হয়ে গেল। ঠিক আছে? আরবির পরে কি আছে দেখো, ফার্সি। এখন ফার্সিগুলা কি? ফার্সি হচ্ছে ধরো আমরা যেগুলাকে আরবিতে জানি, ধর্মীয় শব্দ, ধর্ম রিলেটেড যে শব্দগুলো আছে সেগুলারই কিছু ফার্সি টার্ম আছে। আমরা সচরাচর ব্যবহার করি কিন্তু আমরা মনে করি সেগুলো হচ্ছে আরবি। দেখো, যেমন আমরা খোদা যে বলি, খোদা, খোদা আমাদের মাফ করে দেন, খোদা একটা ফার্সি শব্দ। খোদা, ঠিক আছে, খোদা ফার্সি শব্দ। তারপর হচ্ছে দোজক, যেটাকে আমরা আরবিতে বলি জাহান্নাম, ঠিক আছে, মানে হেল। ওকে। তারপর হচ্ছে তোমার নামাজ, যেটাকে আমরা আরবিতে বলি সালাত, ঠিক আছে, সালাত বলি আরবিতে, আর ফার্সিতে বলে নামাজ। এটা হচ্ছে মানে আমরা মুসলমানদের ইবাদত, বা হচ্ছে এটা আমাদের প্রেয়ার, প্রেয়ারের নাম। তারপর রোজা, আরবিতে আমরা কি বলি, সাওম, ঠিক আছে, সাওম বলি আমরা, আর ফার্সিতে বলি রোজা, ঠিক আছে। এখন এই পর্যন্ত ধর্মীয় শব্দগুলা খোদা, দোজক, নামাজ, রোজা ইত্যাদি হচ্ছে আমাদের মনে থাকবে। বাট এই যে যেগুলো আছে, চশমা, তারিখ, তোষক, দোকান, কারখানা, আমদানি, ঠিক আছে, জানোয়ার ইত্যাদি আমাদের কিন্তু সহজে মনে থাকে না। চলো শব্দগুলো একটু ভালো মতো পড়ি, তারপরে আমরা একটা ছন্দ বানাবো। চশমা, তারিখ, তোষক, দোকান, কারখানা, আমদানি, জানোয়ার ইত্যাদি। তো এখন আমরা কি কাহিনী এটা থেকে বানাতে পারি? তো আমাদের আছে হচ্ছে কি শব্দ, আমাদের আছে হচ্ছে তোমার এই সাদা কালারটা দিয়ে আসলে আমার লিখতে ভালো লাগে না, তো আমি হচ্ছে হলুদ কালারে চলে যাই। আমাদের আছে হচ্ছে তোমার ফার্সি শব্দ। কি শব্দ আমাদের? ফার্সি শব্দটা হচ্ছে এই জায়গা থেকে আমরা জানবো। তো এখানে আছে কি তোমার, এই জায়গাতে দেখো আমদানি, রপ্তানি, তারপরে হচ্ছে তোমার জানোয়ার, ঠিক আছে। ধরো জানোয়ার, আমরা একটা কাহিনী ভাবি, ঠিক আছে, জানোয়ার, তারপর কি আছে দেখা লাগবে আমারও, ঠিক আছে, কারণ হইতেছে এটা আমি পড়াই প্রতিবার কিন্তু আমার মুখস্থ থাকে না। ওকে। তো জানোয়ার, আমদানি, তারপর হচ্ছে তোমার রফতানি নাই এই জায়গাতে, কারখানা, দোকান, জানোয়ার আমদানির, ওকে, জানোয়ার আমদানির, ঠিক আছে, কারখানার সামনের, কারখানার সামনের, সামনের দোকানে তোষকের উপর বসে, তোষকের, ঠিক আছে, উপর, তোষকের উপর বসে, ঠিক আছে, ধরো আমার নামে দিলাম, বসে তানভীর চশমা পরে, ঠিক আছে, চশমা পরে, বা চশমা চোখে দিয়ে, পরে হয় না, চশমা চোখে দিয়ে, চশমা চোখে দিয়ে তারিখ দেখলো। কি দেখলো? তারিখ দেখলো। তো জিনিসটা তুমি একটু ইমাজিন করো, তার আগে আমরা দেখি সবগুলা শব্দ এই জায়গাতে আমরা পেয়েছি কিনা। ঠিক আছে, সবগুলা শব্দ এই জায়গাতে পেয়েছে কিনা। দেখো কি কি আছে এই জায়গাতে, আছে হচ্ছে তোমার চশমা, তারিখ, তোষক, দোকান। চলো দেখি চশমা, তারিখ, তোষক, দোকান পেয়েছে কিনা। চশমা পেয়েছি, ঠিক আছে, তারিখ পেয়েছি, তোষক পেয়েছি, তারপর হচ্ছে দোকান পেয়েছি, চারটা পেয়েছি। আর কি আছে? আর আছে হচ্ছে তোমার কারখানা, আমদানি, জানোয়ার, কারখানা, আমদানি, জানোয়ার, কারখানা, আমদানি, জানোয়ার হয়ে গেল। সবগুলা কিন্তু আমাদের হয়ে গেছে, আমাদের কিন্তু এই জায়গাতে আর কিছু বাকি নাই। ওকে। তো এখন এই জায়গায় কাহিনীটা কেমন মনে রাখবো, ধরো একজন মানুষ, আমি তোমাদের তানভীর ভাইয়া একটা দোকানে বসে আছি, সেই দোকানটার মধ্যে একটা তোষক আছে। তোষক তো তোমরা চিনো, তোষকের উপর বসতে পারা যায়, শুতে পারা যায়। তো আমি তোষকের উপর বসে আছি। এখন আমি হচ্ছে ধরো একটু অন্ধ, হ্যাঁ। তো তোষকের উপর বসে আমার কাছে মনে পড়লো যে কি রে, আজকে জানি কয় তারিখ? ও, চশমাটা চোখে দিয়ে, ও আজকে হচ্ছে 19 তারিখ। ওকে, এরকম। তো আমি তোমার চশমা পরলাম তোষকের উপর বসে তারিখ দেখার জন্য। কোথায়? একটা দোকানে বসে। দোকানটা কোথায়? দোকানটা একটা কারখানার সামনে। ওই কারখানার ভিতরে কি হয়? এই কারখানার ভিতরে হচ্ছে জানোয়ার আমদানির কারখানা। মানে জানোয়ার ধরো হচ্ছে যেকোনো জানোয়ার বলতে এই জায়গায় গরু, ছাগল, কুকুর, বিড়াল যাই হোক বিদেশ থেকে আমদানি করা হয়। ঠিক আছে? আমদানি করে এই কারখানার ভিতর রাখা হয়। বুঝতে পারছো? এটাই হইতেছে এই জায়গার পুরা কাহিনীটা, আর কিছুই না। সহজে হচ্ছে আমি তোমাদেরকে কাহিনী বলে দিলাম, এখন তোমরা মনে রাখতে পারবা। ওকে। তারপর আছে হচ্ছে আমাদের ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ আমার কাছে মনে হয় না এগুলো তোমাদের মুখস্থ করার কিছু আছে। কজ দেখো এই জায়গায় চেয়ার, টেবিল, কলেজ, স্কুল, পেন্সিল, ব্যাগ, ফুটবল, ক্রিকেট, হাসপাতাল। যদিও এটা হসপিটাল ইংরেজিতে, আমরা হাসপাতাল বলি। যদিও এটা হচ্ছে ইংরেজিতে বক্স, আমরা বলি বাক্স। বোতল, আমরা বলি বোতল।
ইংরেজিতে বলে বটল, আর এই জায়গাতে হচ্ছে তোমার বোতল। তো এই শব্দগুলো ইংরেজি থেকে আসছে, খুবই সহজ, এগুলো মনে রাখা একদমই কঠিন নয়। এখন আসা হচ্ছে যে পর্তুগিজ শব্দগুলো, পর্তুগালের মানুষের ভাষা থেকে যেগুলো আসছে, এখন এইটা আমরা কেমনে মনে রাখবো? আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি। চলো একটা কাহিনী বানাই। কোন শব্দ আমরা পড়বো? পর্তুগিজ শব্দ। এখন এই পর্তুগিজ শব্দ বা হচ্ছে ধরো পর্তুগালের কথা যদি আমি বলি, পর্তুগাল, পর্তুগালের কথা বললে সবার আগে, ঠিক আছে, কার শব্দ বা কার কথাটা হচ্ছে মাথায় আসে বলো তো? পর্তুগিজ শব্দ আগে লিখে নি, তোমরা বলো। ঠিক আছে, আচ্ছা কেমনে বলো, লাইভ ক্লাস তো না। তো পর্তুগিজ শব্দ বললে সবার আগে কার কথা, মানে পর্তুগালের কথা বললে সবার আগে কার কথা মাথায় আসে? CR7, রোনালদোর কথা মনে আসে। ঠিক আছে, তো চলো আমরা রোনালদোর নামটা লিখে ফেলি। তো রোনালদো, ঠিক আছে, রোনালদো কি করছে? রোনালদো ধরো গেছে হচ্ছে গির্জায়। ওকে, তো গির্জায় গেল রোনালদো, গির্জায় গেল। কোথায় গেল? গির্জায় গেল। ঠিক আছে, গির্জায় গিয়ে দেখলো পাদ্রি, কে? পাদ্রি। ঠিক আছে, পাদ্রি পাউরুটি খাচ্ছে। কি খাচ্ছে? পাউরুটি খাচ্ছে। পাউ রুটি। তোমরা কিন্তু চাইলে এটা লিখেও নিতে পারো, পাউরুটি, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো পরে। পাউরুটি খাচ্ছে। এখন গির্জা কি? গির্জা হচ্ছে চার্চ। আমাদের যেরকম মসজিদ আছে, মন্দির আছে, খ্রিস্টানদের উপাসনালয়কে, উপাসনালয় মানে যেখানে তারা উপাসনা করে, চার্চ বলে বা গির্জা বলে বাংলায়। ঠিক আছে, তো গির্জায় গিয়ে দেখলো পাদ্রি। এখন পাদ্রিকে আমাদের যেরকম মসজিদে ইমাম আছে, হিন্দুদের পুরোহিত আছে, সেরকম গির্জায় আছে পাদ্রি বা ফাদার, যে হচ্ছে ওই জায়গার উপাসনা পরিচালনা করে। ঠিক আছে, তো পাদ্রি পাউরুটি খাচ্ছে, খাইতেই পারে মানুষ, পাউরুটি খেতে মন চাইতেই পারে, তার কোনো সমস্যা নাই। তো পাদ্রি পাউরুটি খাচ্ছে। ওকে, তারপর আর কি আছে দেখো এই জায়গাতে? গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি। আচ্ছা, তো দেখলো পাদ্রি পাউরুটি খাচ্ছে। তো পাদ্রির হাতের, ঠিক আছে, পাদ্রির হাতের বালতি থেকে, পাদ্রির হাতের বালতি থেকে চাবি নিয়ে, ঠিক আছে, চাবি নিয়ে গুদাম খুলে, ঠিক আছে, গুদাম খুলে আলমারিতে রাখা, আলমারিতে রাখা, ঠিক আছে, আলমারিতে রাখা আনারসে বিধানো। কি বলতেছি? আনারসে বিধানো, মানে বিধায় রাখছে আর কি। বিধানো আলপিন, আলপিনটি নিল সে। শেষ হয়ে গেল আমাদের ছন্দ। কাহিনীটা কি? আগে চলো দেখি কাহিনী বলার আগে শব্দ সবগুলো আমরা পেয়েছি কিনা, সবগুলো শব্দ পেয়েছি কি না। আছে কি দেখো, আনারস, আলপিন, আলমারি, গির্জা। আনারস, আলপিন, এই যে দেখো আনারস, তারপর হচ্ছে তোমার আলপিন, তারপরে হচ্ছে তোমার আলমারি, আলমারি, আর হচ্ছে এই যে আমাদের গির্জা, পেয়ে গেছি। তারপর আর কি আছে দেখো তো? আছে হচ্ছে গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি। গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি। গুদাম কোথায়? গুদাম হইতেছে এই যে দেখো গুদাম, তারপর হচ্ছে তোমার চাবি, পাউরুটি, তারপর আছে হচ্ছে আমাদের পাদ্রি। ওকে, পাদ্রি পেলাম। তারপর হচ্ছে বালতি, লাস্টেরটা আর কি আছে? বালতি। বালতি জানি কই ছিল? এই যে এই জায়গায় বালতি ছিল, সব আমরা পেয়ে গেছি। কাহিনীটা কি? কাহিনীটা হইতেছে একদিন রোনালদো ধরো হইতেছে ফুটবল খেলতেছিল, ফুটবল খেলতে খেলতে রোনালদো টায়ার্ড হয়ে গেছে, ভাবলো যে যাই একটু মানে ইবাদত করে আসি, মানে ইবাদত তো বলা যাবে না, মানে একটু মানে প্রেয়ার করে আসি, প্রে করে আসি। তো সে হইতেছে গেল তোমার গির্জায়। গির্জায় গিয়ে দেখলো যে পাদ্রি ভিতরে দাঁড়ায় আছে, পাউরুটি খাইতেছে। হ্যাঁ, পাদ্রি বিলে, ও ব্রো, CR7 হাউ আর ইউ? ওকে, তারপর CR7 দেখলো, মানে আমাদের রোনালদো দেখলো পাদ্রির হাতে একটা বালতি আছে। বালতি থেকে উকি দিয়ে দেখলো বালতির ভিতরে একটা চাবি। চাবিটা কিসের? গুদামের। গেল নিচে গুদাম আছে, গুদাম মানে স্টোরেজ, যেখানে জিনিসপত্র মালপত্র রাখা হয়। ওকে, তো গুদামের দরজা খুললো, গুদাম খুলে ভিতরে ঢুকলো, ঢুকে দেখে একটা আলমারি, আলমারি খুললো, খুলে দেখে ভিতরে একটা আনারস, আনারসটা নিল, দেখে আনারসের ভিতরে একটা আলপিন বা পিন, যেটা পিন তো বুঝছো, এটা বিধানো আছে, সেটা সে নিল, নিয়ে কি করলো যাই না। এটাই হচ্ছে কাহিনী। এই কাহিনী থেকে হইতেছে আমরা পুরা, মানে আজকের একটা কাহিনী থেকে আমরা পুরা পর্তুগিজ শব্দগুলা মনে রাখতে পারি। তো তারপর আছে দেখো ফরাসি শব্দ। ফরাসি শব্দগুলা যেমন কুপন, ডিপো, রেস্তোরাঁ, আতেল, কার্তুজ।
তো এই যে কুপন, কুপন বলতে আমরা যে কুপন বুঝি, ঠিক আছে? মানে তোমার ডিসকাউন্ট কুপন বা হচ্ছে যেকোনো কুপন, এই কুপনকেই হচ্ছে বোঝায়। ওকে। ডিপো, ডিপো বলতে হইতেছে একটা জায়গাকে বোঝায়। ওকে। তারপর রেস্তোরাঁ তো বোঝোই। আতেল মানে হইতেছে যে খালি পড়াশোনাই করে আর কিছু করে না। বোঝে না অনেক কিছু। কার্তুজ হচ্ছে এটা তোমার রাইফেলের একটা অংশ বা এই যে গুলি করে না সেটার একটা অংশ। সহজভাবে বলতেছি, এত ভেঙে ভেঙে বলতাম না, নাহলে বলতাম যে ডিপো মানে এইটা, ঠিক আছে? তারপর হচ্ছে যেমন ডিপো, ডিপো বলতে যে অয়েল ডিপো হয়, তেলের ডিপো হয়, এখন সেটা কি এত কিছু বুঝে মাথায় প্রেশার দেওয়ার দরকার নাই। ওলন্দাজ, ওলন্দাজ মানে ডাচ বা নেদারল্যান্ডস থেকে যেগুলো আসছে, ঠিক আছে? তো এই যে ওলন্দাজ বা ডাচ বা নেদারল্যান্ড থেকে যেগুলো আসছে সেগুলো তোমাদেরকে যদি সহজে বলি, এই যে শব্দগুলা না, এই শব্দগুলা হচ্ছে তোমরা তাস খেলা শুনছো না, কার্ড, কাউকে খেলতে উজ্জীবিত করতেছি না। ওকে, ডোন্ট, ওইটা ভাইবো না। জাস্ট তোমাদেরকে চিনানোর জন্য, বোঝানোর জন্য। ওকে। তো এই যে তাস বা কার্ড, যেটা প্লেইং কার্ডস, তো 52টা থাকে, তার ভিতরে হচ্ছে এই টাইপের কার্ডগুলো দেখা যায়, এই টাইপের কার্ডগুলো হচ্ছে দেখা যায় কিরকম, কিরকম ব্যাপারটা হইতেছে দেখো। হরতন যে বলে, হরতন, হরতন হচ্ছে যে কার্ডগুলাতে এরকম লাভ শেপ থাকে, বুঝছো, লাভ হার্ট থাকে যেটা, সেটাকে বলা হয় হরতন, ঠিক আছে? ইস্কাপন, ইস্কাপন হচ্ছে পান পাতা, ঠিক আছে? পান পাতা। তো এই যে পান পাতা দেখো, এই যে পান পাতার মতো যেটা থাকে সেটা হচ্ছে ইস্কাপন। রুইতন হচ্ছে এই যে যেটাকে ধরো ডায়মন্ড বা বিস্কুট বলা হয়, ঠিক আছে, সেটাকে হচ্ছে তোমার রুইতন বলে। টেক্কা, টেক্কা হচ্ছে যেই কার্ডগুলার কোণার মধ্যে এ দেওয়া থাকে যেটাকে বলা হয় এস, ঠিক আছে, সেটাকে বলা হয় টেক্কা। তুরুপ হচ্ছে এটাকে বলা হয় ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প না, এটাকে বলা হয় ট্রাম্প কার্ড। এটা কার্ড খেলার বিভিন্ন নিয়ম আছে, তার মধ্যে ট্রাম্প একটা, ট্রাম্প সেট করতে হয়। ওকে। তো এগুলো তোমার তাস খেলা শিখাইতেছি তা না, তোমাকে জানাচ্ছি যে এই কার্ডগুলোর নাম এই জায়গায় দেওয়া আছে। ওকে। তো কার্ডের নাম মোটামুটি, তাস খেলার কার্ডের নাম হচ্ছে এই ওলন্দাজ শব্দগুলো থেকে আসছে। তুর্কি, চাকর চাকু তোপ দারোগা, এক ছন্দে মনে রাখবা, চাকর চাকু তোপ দারোগা, চাকর চাকু তোপ দারোগা, ঠিক আছে? এখন এইগুলো হচ্ছে তুর্কির শব্দ। আর হিন্দি তো আমরা জানি, হিন্দির যে জিনিসটা আমরা কনফিউজড হয়ে যাই সেটা হচ্ছে পানি, পানি লেলো, পানি পিলা দো, ঠিক আছে? তো এই যে পানি, পানি হিন্দি শব্দ। জাস্ট এতটুকুই মনে রাখবা। ধুলাই, লাগাতার ধুলাই হো রাহি है বা ধুলাই হো রাহি है, ঠিক আছে? লাগাতার বারিশ হো রাহি है, সমঝোতা কর লিজিয়ে। ওকে, হালুয়া খায়েঙ্গে হাম। ওকে। আমি এই হিন্দি টুকটাক যা শিখছি ছোটবেলায় কার্টুন দেখে তোমাদের মতোই। ওকে, এগুলো হচ্ছে হিন্দি শব্দ। তো মোটামুটি বিদেশি শব্দ আমরা ভাজি করে ফেললাম। এখন আমরা যাব হচ্ছে কি, আমরা যাব হচ্ছে গঠন বিবেচনায়, শব্দের শ্রেণী বিভাগটাই হচ্ছে যাব। গঠন বিবেচনায় দুই রকম, মৌলিক শব্দ আর সাধিত শব্দ। গঠন বিবেচনায় বাংলা শব্দকে মৌলিক এবং সাধিত এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। মৌলিক শব্দ হচ্ছে যে শব্দগুলোকে ভাঙা যায় না। শব্দ কেমনে ভাঙে, মানে শব্দকে, শব্দের অংশগুলোকে আলাদা করলে কোনো মিনিংফুল অংশ তৈরি হয় না, বুঝছো? আর সাধিত শব্দ হলো ওই শব্দগুলোকে ভেঙে তুমি দুইটা মিনিংফুল অংশ পাবা। কিরকম চলো দেখি। বলছে যেসব শব্দ বিশ্লেষণ করলে, ভাঙলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন গাছ, গাছকে ভাঙো দেখি, গা ছ, হইল কিছু না, গা বুঝছি, ছ কি? ওকে। পাখি, দুইটা অংশ পাইছি, পাখি হইল কিছু না। ফুল, ঠিক আছে। হা তো, গোলাপ, হইল না। গোলাপ কি বোঝায়, গো দিয়ে কি বোঝায়, লাভ দিয়ে কি বোঝায়, কিছুই না। এগুলাকে আসলে বিশ্লেষণ করলে মিনিংফুল কিছু পাওয়া যায় না, বাট সাধিত শব্দগুলাকে বিশ্লেষণ করলে কিন্তু পাওয়া যায়। যেমন যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে সেগুলোকে সাধিত শব্দ বলে। অর্থপূর্ণ অংশ থাকবে। তো দেখো আমরা উপসর্গ আর প্রত্যয় শিখছি, উপসর্গ এবং প্রত্যয় যুক্ত করে আমরা কিন্তু সাধিত শব্দ পাইছিলাম, তাই না? আমরা উপসর্গ এবং প্রত্যয় যোগ করে শব্দের সাথে যদি উপসর্গ এবং প্রত্যয় যুক্ত হয় তাহলে সাধিত শব্দ, মানে যুক্ত হওয়ার পর সেটাকে সাধিত শব্দ বলে। যেমন আমরা যদি নর্মালি বলি, ওই যে তোমাদের এক্সাম্পল দেখাইছিলাম হার একটা শব্দ, তার আগে যদি আমি উপসর্গ যুক্ত করি, এটা হচ্ছে একটা উপসর্গ, তাহলে উপহার হয়। উপহার হইতেছে একটা সাধিত শব্দ। হ্যাঁ। তো এখন মৌলিক শব্দের সাথে এই সকল তোমার হচ্ছে উপসর্গ বা প্রত্যয় যুক্ত হতে পারে। যেমন খেয়াল করে দেখো, পরিচালক, এটাকে তুমি যদি ভাঙো দুইটা অংশ পাবা, চালক একটা শব্দ, পরি একটা উপসর্গ। হ্যাঁ, দুইটা অংশ পাইছি না, একটা উপসর্গ পাইছি, একটা শব্দ পাইছি। গড় আর মিল, দুইটা আলাদা অংশ পেলাম। যেমন সংসদ সদস্য, সম্পাদকীয়, এটা কনফিউজিং তাই ব্যাখ্যা করছি না, ঠিক আছে? বাট এটাকে যেহেতু জিগজ্যাগ করে দিছে, তোমার ব্রেন অলরেডি ক্যাপচার করে ফেলছে এটা, যেখানে কিছু একটা জিগজ্যাগ করে দিছে সে। সংসদ সদস্য, ঠিক আছে। নীল আকাশ, ঠিক আছে, নীল আকাশ, নীল আকাশ, নীল আর আকাশ দুইটা অংশ আছে, এই শব্দটাকে যদি আমরা ভাঙি দুইটা অংশ পাবো। আবার দ্বিত্ব শব্দ যেগুলা সেগুলো সাধিত শব্দ। যেমন ফিস ফিস, ধুমাধুম, এগুলা দ্বিত্ব শব্দ, এগুলো মনে রাখবে, এগুলা সাধিত শব্দ।
ওকে, তারপর আছে পদ বিবেচনায়। পদ বিবেচনায় আমরা ৮ ভাগে ভাগ করতে পারি। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় সেটাকে পদ বলে আমরা জানি। বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে মোট ৮ শ্রেণীতে ভাগ করা যায়। যেমন বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ। যেগুলাকে আমি তোমাদেরকে বলছিলাম যে পার্টস অফ স্পিচ ইংরেজিতে যেটা আমরা পড়ছি সেটাই। একটু পরেই নেক্সট ক্লাসগুলো থেকে আমরা আলোচনা শুরু করব। বাক্যের প্রয়োগের উপর শব্দ শ্রেণীর এই ৮ রকম বিভাজন চূড়ান্ত হয়ে থাকে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ইগনোর করে যাবা। কিন্তু এই যে বললাম না, টিচার হিসেবে দায়িত্ব আছে আমার একটা, তোমাদেরকে ধরায় দেওয়া। কি বলছে? যে বাক্যে কিভাবে প্রয়োগ হচ্ছে তার উপর ডিপেন্ড করে। বাক্যে কিভাবে প্রয়োগ হচ্ছে তার উপর ডিপেন্ড করে। মানে আমি একটা শব্দ দেখেই বলতে পারবো না এটা কোন পদের। বাক্যে বা সেন্টেন্সে বসানোর পর এটা বুঝবো। যেমন যখন বলা হয় যে লাল থেকে নীল ভালো। লাল থেকে নীল ভালো। এখানে আমরা বুঝতেছি লাল এবং নীল দিয়ে দুইটা রঙের নাম বোঝাচ্ছে। দুইটা রঙের নাম বোঝাচ্ছে, নাম। তার মানে বিশেষ্য নাউন হবে। ওকে, এটি বিশেষ্য পদ। ওকে, কিন্তু যখন বলা হয় আমি একটি লাল ফুল তুলেছি, তখন লাল দিয়ে রং বোঝায়, কিন্তু এটা একটা ফুলের রং বোঝানো হচ্ছে। একটা জিনিস দেখতে কেমন সেটা বোঝানো হচ্ছে। একটা জিনিসের কালার কি সেটা তোমার এখানে বোঝানো হচ্ছে। তাই আমরা তখন এটাকে আর বিশেষ্য বলতে পারবো না, তখন এটা হয়ে যাবে বিশেষণ। যেই পদ কোন একটা বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, দেখতে কেমন, ঠিক আছে, সবকিছুই হচ্ছে ব্যাখ্যা করে সেটাকে বিশেষণ বলে। তো পদ বিবেচনা এগুলা হচ্ছে নেক্সটে আমরা আলোচনা করব, খুব শীঘ্রই হচ্ছে আলোচনা করব। তো চলো আমরা দেখি। উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডারকে ৪ ভাগে ভাগ করা হয়: তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। নিচের কোনটি তৎসম শব্দ? দেখো এই জায়গাতে আকাশ, গ্রহ, পৃথিবী, বৃক্ষের কিছু পাও কিনা? গ্রহ আছে, রাইট অ্যান্সার। কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ? তৎসম, রাইট। গঠন বিবেচনায় শব্দ ২ ভাগে বিভক্ত: মৌলিক আর সাধিত, ঠিক আছে। পদ বিবেচনায় শব্দ ৮ ভাগে বিভক্ত: কোনটি পদের নাম? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ঠিক আছে। পদের নাম নয়। দেখো অনুসর্গ, যোজক, আবেগ সবই পদের নাম। পদানু এটা কোনো পদের নাম নয়। তো এইটা গেল হচ্ছে আমাদের পরিচ্ছেদ ১৭।